মেরে ফেলার পর হাইওয়ে জঙ্গলে ফেলে রেখে আসি। সন্ধে তখন সবে নামছে। হাইওয়ে বাইপাসের ধারে, যেখানে শহরটা শেষ হয়ে যায়, সেখানে একটা চায়ের দোকানের ভিতর থেকে দুটো গলা ভেসে আসছে, বাবলু আর তার বউ চম্পার গলা। দুজনের ঝগড়াটা এমন তুঙ্গে উঠেছে, মাঝে মাঝে বাইপাসের উপর দিয়ে যাওয়া ট্রাকের শব্দ ওদের ঝগড়ার তলায় চাপা পড়ে যাচ্ছে। দোকানটা রাস্তার এপারে, খুব একটা লোক হয় না। আর রাস্তার ওপারে তিনটে চায়ের দোকান, একটা মুদির দোকান, মিষ্টির দোকান আর খাবারের ঠেক। সন্ধে গড়ালেই রাস্তার ওপারটা ভিড়ে গম গম করে, অথচ রাস্তার এপারে বাবলুর দোকানটা ফাঁকা পড়ে থাকে। সেখানে ভিড়ের একটা ছিটে ফোঁটাও এসে পৌঁছয় না, যেন কোনো অদৃশ্য দাগ টেনে দিয়েছে কেউ রাস্তার বুক বরাবর, যেটা মানুষকে ওপার থেকে এপারে আসতে দেয় না। দোকানটার ঠিক পিছনেই বাবলুর সংসার, ছোট্ট সংসার, ঠিক যতটুকু হলে বেঁচে থাকা যায়। চাকরি ছেড়ে দিয়ে লোন নিয়ে এই দোকানটা খুলেছে। খুব বেশি দিন হয়নি। চা, সিগারেট, বিস্কিট, চিপস বেচে। এর পাশাপাশি ওর বউ চম্পার হাতের ম্যাগি, ডিমের অমলেট, চিকেন পকোড়াও রাখে। কিন্তু ভাগ্য যখন মুখ ফেরায়, তখন পরিশ্রমের কোনো দাম থাকে না। ওপারের দোকানগুলোতে টুল ফাঁকা হয় না, আর এবারে বাবলু মাছি দাঁড়ায়। তার উপর প্রতি মাসে ইএমআই এর চাপ। সেই শ্বাসরুদ্ধকর পরিবেশেই আজ আবার শুরু হয়েছে যুদ্ধ। দোকানের পিছনের ঘরে কাঠের কাটিং বোর্ডের উপর চপার চালাতে চালাতে চম্পা ফেটে পড়ল। কতবার বলেছি চাকরিটা ছেড়ো না, চাকরিটা ছেড়ো না। এই মরদটা শুনবে না। ব্যবসা কর, ব্যবসা কর, ব্যবসা করবো। এই চম্পা, চুপ কর, চুপ কর। কখন থেকে বকবক করেই যাচ্ছিস? আরে কে জানতো বলতে এমন হবে? তোদের ভালোর জন্যই তো করেছি। চাকরিতে তো টানাটানি চলতো, দেখতিস না? এখন সব কর। খবরদার বলে দিচ্ছি, আমার কানের দুল বেচতে বলবি না। তোকে আমি কখনো বলেছি তোর কানের দুল বেচবো? তখন তো কানের মাথা খেয়ে ফেলতো। চম্পার শেষ কথাটায় একটা কাঁপুনি ছিল। এই কানের দুলটা চম্পার মায়ের দেওয়া, বিয়ের সময়। আর যাই ছেড়ে দিক না কেন, এই কানের দুলটা চম্পা ছাড়বে না। এটুকু আত্মসম্মান তার এখনো আছে। এদের ঝগড়াঝাটির মধ্যে একজন কাস্টমার আসে দোকানে। কাস্টমারের হঠাৎ আগমনে বাবলু তার বউকে ফিসফিস করে বলে, এই এখন চুপ থাকতো, দেখছিস না কাস্টমার এসছে। তারপর কাস্টমারকে উদ্দেশ্য করে বলে, বলুন দাদা, কি খাবেন? চা, কফি, ম্যাগি, ডিম অমলেট? দে, এক কাপ চাই দে দেখি। বেশি মিষ্টি দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। লোকটাকে দেখেই কেমন অস্বস্তি বোধ হলো। জটা বাঁধা চুল, লাল বস্ত্র, শরীরটা খুব রোগা, কিন্তু পেটটা অদ্ভুতভাবে ফোলা, যেন 8 মাসের গর্ভবতী কোনো নারী। চেহারাটা অনেকটা অঘরীদের মতো। সে দোকানের সামনে রাখা টুলে বসে গম্ভীর গলায় বলল, তা হ্যাঁ রে, এ মাসের ইএমআইয়ের 4,830 টাকাটা কি বউয়ের কানের দুল বেচেই মেটাবে ভাবছিস? বাবলুর হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। চম্পা পেছনের ঘর থেকে মুখ বাড়িয়ে তাকালো। লোকটা ঝগড়া শুনে থাকতে পারে, সেটা মানা যায়। রাস্তার ধারের দোকান, জানালা খোলা, গলা চড়ছিল দুজনেরই। কিন্তু ইএমআই এর অ্যামাউন্ট 4,830 টাকা, এই সংখ্যাটা তো কেউ চিৎকার করে বলেনি। এটা তো ব্যাংকের কাগজে আছে, বাবলুর ফোনে আছে। তাহলে এই লোকটা জানলো কোত্থেকে? বাবলু কিছু বলতে পারল না, চম্পাও না। দুজনে ওই হাঁ করে তাকিয়ে থাকা অবস্থাতে লোকটা আবার মুখ খুলল। আর এবারের কথাটায় চম্পার বুকের ভেতরটা ছেদ করে উঠল। ঘরের ভেতরে তোর ছেলেটা দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে খেলছে। বাচ্চা মানুষ, যা ওর হাত থেকে ওটা সরিয়ে রেখে দে তো, যা। কথাটা শুনে বাবলু আর চম্পা দুজনেই থমকে গেল। বাবলুর বউ মাংসের কিমা করা বন্ধ করে দৌড়ে চলে গেল ঘরের দিকে। দেখল তার 4 বছরের ছেলে
খাটে বসে দেশলাই কাঠিতে আগুন জ্বালিয়েছে। সঙ্গে সঙ্গে চম্পা ছেলের দিকে দৌড়ে যায়, হাত থেকে দেশলাইটা কেড়ে নেয় আর আগুনটা নিভিয়ে দেয়। তারপর ছেলেকে কোলে করে বাইরে এনে বলে, বাবা, কি যে হতো আজকে ছেলেটা, কতবার বলেছে ছেলের ধারে কাছে এসব না রাখতে, কিন্তু কে শুনে কার কথা। ও মা গো, কি যে হয়ে যেত আজকে, বড় বিপদ থেকে বাঁচলাম। ও মা গো। বাবলু চম্পার কাছ থেকে ছেলেকে কোলে তুলে নেয়। চম্পা আগত অঘরী সাদৃশ্য কাস্টমারকে ধন্যবাদ জানিয়ে বলে, আপনি না থাকলে যে কি হতো বাবা, আপনি ভগবান রূপে আমাদের কাছে এসেছেন। ঘরে না ঢুকেই যেভাবে আপনি আমাদের এত বড় বিপদ থেকে বাঁচালেন, আপনি সাক্ষাৎ ভগবান। আপনাকে সারা জীবনে ভুলবো না, সারা আরে জীবনে ভুলবো না বাবা। ঠিক আছে ঠিক আছে। দেখি বাচ্চাকে আমার কোলে দাও দেখি। তুমি বাবার জন্য একটু ভালো করে চা বানাও। আপনার জন্য একটু চিকেন ম্যাগি বানিয়ে নি বাবা। আরে থাক থাক, দরকার নেই। দেখি দেখি তোর বাচ্চাটাকে একটু কাছে দে তো, দেখি ভালো করে। চম্পা বাচ্চাকে অঘরীর সামনে দাঁড় করিয়ে পাশে থাকা আস্ত মুরগিটা কাঠের খাটিয়ার উপর ফেলে চপার দিয়ে কাটতে শুরু করে। উদ্দেশ্য অঘরী বাবাকে চিকেন ম্যাগি বানিয়ে খাওয়াবে। মুরগির মাংসে চপারের কোপ দেয়। বাহ, তুই তো বেশ ভালো কাটতে জানিস। ওই আর কি, আমার বাবার তো মুরগির ব্যবসা ছিল, ওখানে ওই মুরগি ছিলে আমি কেটে দিতাম বাবাকে সাহায্য করবার জন্য। বাহ বাহ বাহ, বেশ বেশ। চিকেনগুলো ছোট ছোট টুকরো করতে করতে চম্পা বলে, বাবা, আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করে দিন যেন ভালো থাকে। আমার খুব স্বপ্ন জানেন বাবা, যে ওকে আমি পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করব। আর সেই সঙ্গে আমাদেরকেও একটু আশীর্বাদ করে দিন যেন ব্যবসাটা ভালো মতো চলে। বাচ্চাটাকে অঘরী কোলে তুলে নিয়ে তার উড়ুর উপর বসিয়ে বাবলু রানা চায়ে চুমুক দিতে দিতে বলে, আমি যখন এসেছি তখন আর চিন্তা করিস না, বাচ্চাটাকে ভালো একটা স্কুলে ভর্তি করা। আমি ওর মুখ দেখে বুঝতে পারছি ও বড় হয়ে বড় ব্যবসায়ী হবে। আমি তো কতবার বলেছি বাবা চম্পাকে, ব্যবসা ছাড়া বড় হওয়ার কোনো রাস্তা নেই। আপনি একটু ওকে বোঝান। চুপ, একদম চুপ করে থাকবি। যত সব তোর এই, ব্যবসা চুপ কর, কপালে নেই, চুপ তোর কর, চুপ কপাল কর। কুত্তার কপাল। থাম তো। শোন, এই পেরেকটা তোর দোকানের সামনে পুঁতে রাখবি আজ সূর্য ডোবার পর। আর এই নে, এই পুঁটলিটা ধর। এটার ভেতর আমার মন্ত্রসিদ্ধ একটা জিনিস আছে। তোর চিকেন পকোড়া, ম্যাগি আর চা পাতার সঙ্গে অল্প করে মিশিয়ে দিবি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। জয় বাবা, জয় বাবা। এই বলে অঘরী একটা পেরেক আর একটা প্লাস্টিকের ছোট পুটলি বাবলুর হাতে তুলে দেয়। বাবলু সেগুলোকে একবার বুকে আর একবার মাথায় ঠেকিয়ে নিজের কাছে রেখে দেয়। চম্পার ততক্ষণে চিকেন রেডি। চম্পা পাশের চুলায় ম্যাগি রান্না শুরু করতে করতে বলে, আপনার আশীর্বাদ যেন সবসময় আমাদের মাথার উপর থাকে বাবা। ব্যবসাটা ভালো চললে আবার আপনার সাথে দেখা করব। আর আপনিও একটু আসবেন মাঝে মাঝে এখানে, আপনার পায়ের ধুলো পড়লে সব ভালো হবে। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি থাকেন কোথায়? আমার কোনো ঘর বাড়ি নেই রে, তবে হ্যাঁ, আমি নিজেই আসবো তোর কাছে। খানিক বাদে চম্পার হাতে তৈরি চিকেন ম্যাগি খেয়ে অঘরী চম্পার ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। বাবলুকে ইএমআই দেওয়ার জন্য 5,000 টাকা দেয় এবং সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। সকাল তখন সবে গড়িয়েছে 8টা বাজে। শহর জেগে উঠেছে, তবে জেগে ওঠা বললে কম বলা হয়। শহর যেন ফেটে পড়েছে। অফিসে তারা, স্কুলের ঘন্টা, দোকানের শাটার তোলার ঝঞ্ঝনানি, বাস, অটো রিক্সার হর্ন, সব মিলিয়ে শহরের বুকের উপর দিয়ে বয়ে যাওয়া এই চওড়া পিচ ঢালা রাস্তাটা যেন একটা জীবন্ত নদী। মানুষ যেন সেই নদীর স্রোত। কেউ দ্রুত, কেউ ধীর, কিন্তু সবাই কোথাও না কোথাও যাচ্ছে। আর সেই স্রোতটার একদম ধারে ফুটপাত ঘেঁষে সবার চোখ এড়িয়ে হেঁটে যাচ্ছে একটা মানুষ। মানুষ বলাটা বোধহয়
বেশি বলা, একটা ছায়া বলা ভালো। মাথার চুল এলোমেলো, উস্কো খুস্কো, কবে শেষবার আঁচড়ানো হয়েছে কেউ জানে না। গায়ে ছেঁড়া ফাটা কাপড়, আসল রং কি ছিল সেটা ধুলো আর ঘামের নিচে হারিয়ে গেছে। পায়ে চটি নেই, হাঁটতে হাঁটতেই দুহাত বাড়িয়ে ধরছে পথচারীদের সামনে, যেভাবে ডুবন্ত মানুষ খড়কুটো ধরতে চায় সেভাবে। এই এলাকায় সবাই তাকে এক নামে চেনে, তার নাম নুরা ফকির। বাবু কটা টাকা হবে? না গো, হবে না, মাফ করো। নুরা কিছুটা এগোয়, আরেকজনের সামনে হাত পাতে। মা কটা টাকা দিন না। এই শরত হবে না। প্রত্যাখ্যান, আবার প্রত্যাখ্যান। নুরা ফকিরের জীবনে এটাই সকাল, এটাই দুপুর, এটাই রাত। হাত বাড়ানো আর ফিরিয়ে নেওয়া, এর মাঝখানে কোথাও একটা দিন কেটে যায়। কিন্তু আজকের সকালটা অন্যরকম। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই নুরা ফকিরের ডান হাতটা কাঁপতে শুরু করলো। প্রথমে হালকা, অনেকটা ঠান্ডায় হাত কাঁপার মতো, তারপর বাঁ হাতটা কাঁপতে শুরু করলো, তারপর পুরো শরীরটাই যেন ভিতর থেকে কেউ একটা মোচড়াতে শুরু করলো। অদৃশ্য কোনো শক্তি যেন নুরার হাত আর হাড়গুলোকে বেঁকিয়ে দিচ্ছে। চোখ দুটো উল্টে গেল নুরা ফকিরের, কালো অংশটা উপরে চলে গেল, এখন শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে। মুখ দিয়ে বেরোতে লাগলো অস্পষ্ট আওয়াজ, কথা না, গোঙানিও না, যেন কোনো ভাষা। তারপর সে পড়ে গেল ফুটপাথের একদম মাঝখানে। নুরা ফকির হাত পা ছুটতে শুরু করলো, মাটির উপর গড়াগড়ি খেতে শুরু করলো। শরীরের উপর তার আর কোনো নিয়ন্ত্রণ নেই, যেন শরীরটা তার, কিন্তু ভিতরে যে আছে সে অন্য কেউ। চারপাশে লোকজন দাঁড়িয়ে পড়ল, কেউ থামলো, কেউ দূর থেকে তাকাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। একটা ভিখারি ফুটপাথে গড়াগড়ি খাচ্ছে, এটা দেখে এগিয়ে আসার মতো সময় বা সমবেদনা এই শহরের কারণেই। ভিড়ের ভিতর থেকে কেউ একজন চেঁচিয়ে বলল, এ কেউ চামড়ার স্যান্ডেল নাকে ধরো, মৃগী হলে সেরে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, চামড়ার গন্ধে ঠিক হয়ে যায়। একজন লোক ইতস্তত করতে করতে নিজের পায়ের স্যান্ডেল খুলল। নুরা ফকিরের দিকে সে একটু একটু করে এগিয়ে গেল, কিন্তু সে পৌঁছানোর আগেই সবকিছু থেমে গেল। এক মুহূর্তে যেন কেউ সুইচ টিপে বন্ধ করে দিল। নুরা ফকির হাত পা ছোড়া বন্ধ করলো, শরীরটা স্থির হলো, তারপর ধীরে ধীরে যেন পুতুলের সুতো টেনে কেউ দাঁড় করাচ্ছে এমনভাবে সোজা হয়ে উঠে দাঁড়ালো। এমনভাবে দাঁড়ালো যেন কিছুই হয়নি, কিন্তু একটা জিনিস বদলে গেছে, সেই চোখ দুটো। একটু আগে যেগুলো ছিল ভিখারির চোখ, ক্লান্ত, নিভু, দুনিয়ার কাছে হেরে যাওয়া, সেই চোখ দুটো এখন অন্যরকম, তীক্ষ্ণ, সজাগ, যেন ঘুম থেকে জেগে উঠেছে মানুষটার ভিতরে অন্য কিছু। নুরা ফকির একবার চারপাশটা দেখে নিল। বিস্মিত চোখ হা করে তাকিয়ে থাকলো মানুষগুলোর দিকে। তারপর মুহূর্তেই দৌড় দিল, ভিড়ের মাঝখান থেকে হুড়োহুড়ি করে ঠেলে সরিয়ে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল সকালের ব্যস্ত রাস্তায়। ফুটপাথে দাঁড়িয়ে থাকা লোকগুলো কয়েক সেকেন্ড তাকিয়ে রইল নুরা ফকিরের চলে যাওয়ার দিকে। তারপর যেমনটা হয়, ঘড়ি দেখলো, অফিসের কথা মনে পড়লো, অটোর দিকে হাত তুলল। কিছুক্ষণের মধ্যেই সব স্বাভাবিক। রাত 9টা। বাড়িটার দাওয়ায় ঝুলে থাকা ঘড়িটা, ফাটল ধরা ডায়াল, কাঁটা দুটো যেন অনিচ্ছায় চলে। সেটা বলছে 9টা ছুঁই ছুঁই। প্রেশার কুকারের সিটি উঠল। সেই শব্দে রান্নাঘরের পাশের মেহগনি গাছটায় বসে থাকা কাকের ঝাঁক ছটফট করে উড়ে গেল পাশের আম গাছের দিকে। সন্ধে অনেক আগেই কেটে গেছে, ঝিঝি পোকারা ডাকছে, কিন্তু সেই ডাকে যেন একটা অদ্ভুত তাল আছে, যেন কেউ ওদের শিখিয়ে দিয়েছে কখন থামতে হবে, আবার কখন শুরু করতে হবে। সেই ডাকের সাথে কুকারের শোঁ শোঁ মিশে বাড়িটাকে এমন একটা জায়গা বানিয়ে দিয়েছে যেখানে থাকার কথা না। একটা হাত কুকারের গ্যাস বন্ধ করলো, হাতটা হালকা কাঁপছে। সেটা এমনি বোঝা না গেলেও একটু লক্ষ্য করলে বোঝা যায় হাতটা শ্যামলের, বয়স 51।
শ্যামলকে দেখলে প্রথমে যেটা চোখে পড়ে সেটা তার মুখও না, চোখও না, সেটা তার অনুপস্থিতি। শ্যামলের ভুরু নেই, শ্যামলের মাথায় একটাও চুল নেই, পুরো ন্যাড়া, যেন কেউ ব্লেড দিয়ে ঘষে মাথাটা পরিষ্কার করে দিয়েছে। গালের দুপাশে দাড়ি নেই, শুধু থুতনিটায় এক গোছা ছাগলা দাড়ি, সেটাও ছড়ানো ছেটানো, অযত্নে বেড়ে ওঠা। রাতের অন্ধকারে যদি কেউ হঠাৎ করে শ্যামলের মুখোমুখি হয় তাহলে প্রথম প্রতিক্রিয়া হবে ভয়, তারপর হয়তো করুণা হলেও হতে পারে, কিন্তু প্রথমে ভয়ই হবে। শ্যামল সিঙ্কে রাখা দুটো প্লেট আর একটা বাটি ধুতে শুরু করলো। দুটো প্লেট, কারণ এই বাড়িতে আজকে দুজন আছে, শ্যামল আর তার মেয়ে তিথি। আজ তিথি এসেছে বাবাকে দেখতে, সেটাও বছরে 2-3 বারের বেশি হয় না। তিথি থাকে মায়ের সঙ্গে পাশের শহরে, জার্নালিজমে মাস্টার্স করছে। 12 বছর আগে তিথির মা বাবার সংসার ভেঙে যায়, তখন তিথির বয়স 8। কেন ভেঙেছিল সেটা তিথি ঠিক মতো জানে না, জানতে চেয়েছে হয়তো, কিন্তু উত্তর পায়নি। শ্যামল এসব নিয়ে কথা বলে না, শ্যামল আসলে কোনো কিছু নিয়েই বেশি কথা বলে না। সে থাকে এই পৈতৃক বাড়িতে একা, ছোট্ট জরাজীর্ণ একটা টিন শেডের ঘর, 2টো রুম, কাজকর্ম বলতে তেমন কিছু নেই। এর ওর দোকানে টুকটাক যা পায় তাই করে, ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, আর সন্ধে হলেই বসে যায় গাঁজার ঠেকে। এবার এই শ্যামল লোকটা বড় অদ্ভুত। এলাকার মানুষ তাকে চেনে কিন্তু জানে না, কারণ শ্যামল কারোর সঙ্গে কথাই বলে না। যতটুকু না বললে চলে ততটুকুই বলে, তবে তার থেকে বেশি শ্যামল মুখ খোলে না। ঠিক তখনই তিথি কাঁধে ব্যাগ চড়াতে চড়াতে ঘর থেকে বেরিয়ে এলো। কি সেদ্ধ বসিয়েছো বাবা? শ্যামল কোনো কথা বলল না, মেয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আজকে আসি কেমন? ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আর হ্যাঁ, তোমার বয়স বাড়ছে, একটু নেশাপাতি কম করো তো। শ্যামল মেয়ের দিকে সেই একই রকম ভাবে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে বলল, আবার কবে আসবি মা? আসবি একটু মাঝে মাঝে। বলতেছি, তোর কাছে কি 50টা টাকা হবে? কেন, টাকা একটু কম পড়েছে নাকি আজকে? না না, তুই আসিস তো, তুই থাকতে আবার টাকার কি? একদিন দেখবি আমার কাছে অনেক টাকা হবে। কথাটা বলার সময় শ্যামলের গলায় একটা অদ্ভুত জোর ছিল, যেন সে সত্যিই বিশ্বাস করে যে তার একদিন অনেক টাকা হবে। একটা লোক যার মাত্র 50 টাকার জন্য নিজের মেয়ের কাছে হাত পাততে হয়, সে কোন ভরসায় বলছে এ কথা তিথি বুঝতে পারল না। শুধু বাবার পাগলামি ভেবে ব্যাগ থেকে 50 টাকা বের করে বাবার হাতে দিল। শ্যামল সেটা বাঁ পকেটে রাখল। তিথি বেরিয়ে যাওয়ার পর শ্যামল প্রেসার কুকার থেকে খাবারটা বের করে টিফিন ক্যারিয়ারে ভরে নিল। যত্ন করে ধীরে ধীরে মানুষ যেভাবে গুরুত্বপূর্ণ জিনিস প্যাক করে। বেরোনোর মুখে হঠাৎ শ্যামলের একটা জিনিস চোখে পড়ল। মেঝেতে ছোট্ট একটা পুঁথির নোজবিন, তিথির হবে হয়তো। টাকা বের করার সময় হয়তো ব্যাগ থেকে পড়ে গেছে। আরে মেয়েটা টাকা বাই করতে গিয়া এটা ফালাই দিছে, দেখো। ইস, শ্যামল সেটা তুলে নিল, দেখলো একটু, তারপর একটা কাগজে মুড়িয়ে বুক পকেটে রাখলো, যেভাবে মানুষ স্মৃতি জমিয়ে রাখে। ঘর থেকে বেরোলো শ্যামল, টিফিন ক্যারিয়ার হাতে রাস্তায় হাঁটতে শুরু করলো। রাত তখন গাঢ় হয়ে এসেছে। লাইট পোস্টের হলুদ আলোয় শ্যামলের ন্যাড়া মাথাটা চকচক করে উঠল, যেন রাতের অন্ধকারে একটা ভাসমান বলয় ভেসে যাচ্ছে। হাতে টিফিন ক্যারিয়ারটাকে সে বুকের কাছে চেপে ধরে আছে। রাস্তার কুকুরগুলো শ্যামলকে দেখে ডেকে উঠল। শ্যামল হাঁটছে অন্ধকার রাস্তায়, একা, টিফিন ক্যারিয়ার বুকে চেপে। রাস্তার শেষ অন্ধকার তাকে গিলে নিল। শুনছেন তানভীর নিউটনের নিতাই ডোম 3। শীতের সকাল 6টা বাজে। ঘরের ভিতর তখনও রাতের আঁধার জমে আছে।
জানালার ফাঁকগুলি যতটুকু আলো ঢুকছে তাতে শুধু অস্পষ্ট রেখায় ধরা পড়ছে চারপাশ। খাটের কোণ দেয়ালে ঝোলানো একটা পুরনো ক্যালেন্ডার, মেঝেতে এলোমেলো পড়ে থাকা চটি, আর বাইরে কোথাও মন্দিরের ঘণ্টা, কোথাও দূরে মোরগের ডাক ভেসে আসছে, কিন্তু ঘরের ভিতরে সময় যেন এখনো ঘুমিয়ে। কম্বলের নিচে নিতাই নড়ে উঠল, শরীরটাকে টেনে তুলল নিতাই। বয়সের সাথে সাথে এই কাজটা যেন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। এক রাশ অনিচ্ছা নিয়ে কম্বল সরালো নিতাই। শীতের হাওয়া চামড়ায় লাগতেই শরীরটা কেঁপে উঠল। ধীরে ধীরে উঠে বসল বিছানার ধারে। ঠিক তখনই নিতাই, হে নিতাই, আর কত ঘুমবি? নিতাই ধরফর করে উঠল। ঘুম, অলসতা এইসব এক ঝটকায় গায়েব। কণ্ঠটা চিনতে 1 সেকেন্ডও লাগলো না নিতাইয়ের, আর চিনতে পেরেই বিরক্তিটা এলো। আরে ধুর, তোকে শালা কতবার বলেছি না এরকম ভাবে হুটহাট করে চলে আসবি না। বয়স হচ্ছে আমার, এরকম ভাবে হুটহাট করে চলে আসিস, আর তার উপরে তোর ওই শুয়োরের মতন খসখস একটা ডাক। ওই শুনে দেখবি কোনদিন আমি নিজেই ভূত হয়ে গেছি মোড়ে। আরে আরে আরে, তোর ঘুম ভাঙা দেখেই তো ডাকলাম। রাগ করিস কেন? তোকে ভালোবাসি বলেই তো তোর সাথে থেকে গেলাম নিতাই। হ্যাঁ, তা ঠিক। অবশ্য এখনো যে বেঁচে আছি সে তো তোরই দেওয়া জীবন রে। রাজু নাত্তা নয়তো যেভাবে আমাকে তাড়া করেছিল, তুই সেদিন আমায় না বাঁচালে আমি হয়তো নিজেই স্বর্গে চলে যেতাম, বুঝলি? তুই স্বর্গ, সে তো তুই মেরুর জিনিস নিতাই। থাক শালা, কি যে বলিস। যাকে শোন, এক কাজের কথা বলি। বলতো আজকে লটারি কেনাটা ঠিক হবে কিনা? না 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 না, আজ না, আজ কিনিস না নিতাই, কাল কিনবি, দেখবি কিছু জিতবি। বেশ, তাই হোক। ঠিক আছে, যা, এবার আমাকে বেরোতে হবে। আরে তোর কথা মতো কালকে যে লটারির টিকিটগুলো কেটেছিলাম, যাই দেখি নম্বরগুলো মেলে কিনা। কষ্ট কষ্ট কষ্ট। গলাটা আস্তে আস্তে মিলিয়ে গেল। যেভাবে আসে হঠাৎ বিনা নোটিসে, সেভাবেই চলে যায়। জয়ের আত্মার এটাই ধরন। ও কষ্ট কষ্ট বলে আসে, কষ্ট কষ্ট বলে চলে যায়। এটা যেন তার পরিচয়পত্র। নিতাই বিছানা ছেড়ে টয়লেটের দিকে গেল। নিতাই ইদানিং আর ডোমের কাজ করে না। অনেকদিন করেছে, শবদেহ কেটেছে, পোস্টমর্টেম করেছে, পুলিশের কেস সমাধানে সাহায্যও করেছে, তাতে পুরস্কারও পেয়েছে, টাকাও পেয়েছে। রিটায়ার করার সময় একটা মোটা অঙ্কও হাতে এসেছে। সেই টাকায় ভাড়া বাড়ি ছেড়ে হাসপাতাল রোডে নিজের জায়গা কিনে 2 রুমের 1 তলা বাড়ি তুলেছে। মদ অবশ্য ছাড়েনি নিতাই। আগে দেশি খেত, এখন বিলিতি। আর নিতাইয়ের এখন একটা পরিবার আছে। 2 বছর আগে এতিমখানা থেকে একটা মেয়েকে দত্তক নিয়েছে। নাম মিঠি, বয়স 15। নিতাইকে সে বাবা ডাকে। আর এই একটা শব্দ নিতাইয়ের 50 বছরের কষ্টের উপর মলমের মতো। মিঠি নিতাইয়ের জন্য চা বানায়, খাবার বানায়, বাড়ি গুছিয়ে রাখে। নিতাই ওকে একটা ভালো স্কুলে ভর্তি করেছে। পড়াশোনা হবে, মানুষ হবে, এটুকুই তো তার স্বপ্ন। নিতাই স্নান করে বেরোতেই মিঠি গরম চা নিয়ে দাঁড়িয়ে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা, খেয়ে নাও তো আগে। হ্যাঁ রে মা, খাবো খাবো, তুই টেবিলে রাখ। হ্যাঁ রে, তুই পড়তে যাসনি এখনো? যাবো বাবা, আজ তো তুমি একটু দেরিতে ঘুম থেকে উঠলে। তোমাকে একবার ডাকতেও গেলাম, ঘরের বাইরে থেকে শুনলাম তুমি সেই ছ্যাঁচড়া ভূতের সঙ্গে কথা বলছো, তাই আর ডাক দিলাম না। কি বললি, ছ্যাঁচড়া ভূত? ভালো নাম দিয়েছিস, একদম ঠিক। নিতাই চা খেয়ে তড়িঘড়ি বেরোলো।
উদ্দেশ্য একটাই, গতকাল কেনা লটারির নম্বর মেলে কিনা দেখা। বাড়ি থেকে কিছুটা হাঁটলেই হাসপাতালের গেট। গেটের ঠিক উল্টো পাশে দোকানপাটের সারির মধ্যে লটারির দোকান। নিতাই টিকিটের কুপন নাম্বার মেলাতে গিয়ে থমকে গেল। 5 লাখ টাকা! 5 লাখ টাকা জিতেছে সে! নিতাই লাফিয়ে উঠল, দোকানদারকে জড়িয়ে ধরল, হাসছে এমন হাসি যেটা তার মুখে বহু দিন দেখা যায়। জয় আত্মা বলেছিল, কিছু জিতবি, কিছুটা যে এত। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। থানার একজন কনস্টেবল হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো নিতাইয়ের পাশে। ও নিতাই দা, তোমার একটু বড়বাবু থানায় ডেকেছে, তাতে একটু আসো। কেন, কি হলো আবার? আরে তুমি তো ডোমের কাজবাজ একবারে ছেড়েই দিয়েছো, একটা বিষয় কথা বলতে চাই বড়বাবু। শোনো, বড়বাবুকে গিয়ে বলো এখন ওসব কিছুতে আমি আর জড়াতে চাই না। কিন্তু আমার ওই অ্যাসিস্ট্যান্ট ছিল না কমল, যাও তার কাছে গিয়ে বলো। এখন যাও তো বাবু, আনন্দে আছি, আনন্দে থাকতে দাও। লটারি লেগেছে 5 লাখ টাকার। কনস্টেবল হতাশ মুখে চলে গেল। নিতাই জানতো বড়বাবুর এই তলবের পিছনে কি কারণ লুকিয়ে আছে। শহরে গত 28 দিনে 6 জন মানুষ নিখোঁজ হয়েছে। 1 জন 2 জন না, 6 জন। হঠাৎ করে কোনো চিহ্ন না রেখে যেন বাতাসে মিলিয়ে গেছে। পুলিশের কোনো সুরাহা করতে পারেনি। কোনো ক্লু নেই, কোনো সাক্ষী নেই, কোনো মৃতদেহ নেই, কিচ্ছু নেই। শুধু 6টা খালি জায়গা, 6টা পরিবারে। নিতাই এসব ভাবতে ভাবতে বাজারে গেল। 2 কেজি মাংস আর 1 বোতল বিলিতি সুখসুধা কিনে বাড়িতে ফিরল। আজ উদযাপন হবে, 5 লাখ টাকা। মিঠির সাথে বসে মাংস খাবে, বিলিতি মদ খাবে। কিন্তু এই শহরে উদযাপনের সময় বেশি দিন থাকে না, কারণ যে অন্ধকার 6 জনকে গিলে নিয়েছে সে এখনো ক্ষুধার্ত। আর নিতাই যতই ওসবে আমি আর নেই বলুক, সেই অন্ধকার নিতাইকে ছাড়বে না। সেদিনই ঘড়িতে সকাল 11:40। একটা ফোন বাজছে, তিথির ফোন। স্ক্রিনের নাম ভেসে উঠেছে দীপ মুখার্জি, তিথির বয়ফ্রেন্ড। একটা নামকরা সংবাদ মাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করে। তিথির কলেজের সিনিয়র ছিল, সেখান থেকেই দুজনের আলাপ, তারপর প্রেম, তারপর এখানে। তিথি ফোন ধরতেই, আর কত ঘুমাবি তুই? ওটো 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 ওটো, একটা দারুণ ইন্টারেস্টিং কথা আছে। বল না, শুনছি, বল। অফিস থেকে এবার একটা বড় দায়িত্ব পেয়েছি এবার। এই যে গত কদিন ধরে পরপরে মিসিং কেসগুলো ঘটছিল না, শুনেছিস তো? সেগুলোর প্রতিবেদন আর ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছে আমাকে। বাহ, এ তো ভালো খবর। পার্টি দে জলদি। এসব পার্টি ফার্টি পরে হবে। তুই এই কাজে থাকবি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে, তোকে ক্রেডিট দেবো। আর যদি সাকসেসফুল হতে পারি তবে এই মিডিয়া হাউসে তোর চাকরিটাও কনফার্ম। হ্যাঁ, কি বলছিস রে? সকাল সকাল কিন্তু দারুণ একটা নিউজ শোনালি, আমি তো খুব এক্সাইটেড। ইয়েস। শোন না, বলছি তুই তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ির সামনে চলে আয়। আমি 10 মিনিটে আসছি। বেশ বেশ, আয় আয় আয়। ঠিক 10 মিনিটেই দীপ চলে এলো তিথির বাড়ির সামনে। দুজনেই মোড়ের মাথার চায়ের দোকানে টুলে বসে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে দিতে কথা শুরু করলো। গত কয়েকদিনে 6 জন মিসিং, আর প্রত্যেকের নিরুদ্দেশ হওয়ার প্যাটার্নটাও এক। কোথায় যেতে পারে বলতো তারা? সেটা জানলে তো কেসটাই সমাধান হয়ে যেত। আচ্ছা, যারা মিসিং হয়েছে তাদের পরিচয়গুলো বলতো, আমি একটু নোট করে নিই। লেখ মনোজিৎ সেন, 19, পেশায় স্টুডেন্ট। এরপর প্রদীপ পাল, পেশায় ফেরিওয়ালা, 33 বছর বয়স। দেবাংশু সাহা একটা প্রাইভেট ফার্মে জব করে, বয়স 26। এরপর দিয়া মোদক, 37 বছর বয়স, পেশায় গৃহকর্মী। লিখেছিস? বল। হ্যাঁ। তারপরে সোভাহান আলী, 34 বছর বয়স, পেশায় ইলেকট্রিশিয়ান। এরপর শম্পা মণ্ডল, 35, পেশায় মিষ্টি দোকানের কর্মচারী। এ তো বিভিন্ন পেশার মানুষ দেখছি, আর সবার বয়সে 40-এর নিচে। আর একটা অবাক করার বিষয় কি জানিস? এই সবারই বাড়ির লোকের থেকে পুলিশ জানতে পেরেছে হারিয়ে যাওয়ার 5-6 দিন আগে থেকে
হঠাৎ করে ওদের মধ্যে কিছু একটা চেঞ্জ এসেছিল, একটা পরিবর্তন। পরিবর্তন মানে? মানে ব্যবহারে পরিবর্তন, বুঝলি? ধর বিড়বিড় করে কার সঙ্গে যেন কথা বলতো, ফ্যামিলির লোককে বলতো কেউ যেন ওদেরকে ডাকছে, মাঝে মধ্যেই শরীরটা অদ্ভুতভাবে কেঁপে উঠতো। ভূতে টুতে ধরতো নাকি? আচ্ছা, এদের মধ্যে কি কারো কোনো মানসিক সমস্যার রেকর্ড আছে? হ্যাঁ, মানে সেটা আমিও গেস করছিলাম, কিন্তু না, কোনো মানসিক সমস্যা ছিল না। একটা জিনিস খেয়াল করে দেখ, এরা সবাই কিন্তু নিম্নবিত্তের মধ্যে। আচ্ছা, সর্বশেষ ওদের কে দেখেছে সে ব্যাপারে কিছু জানতে পেরেছে পুলিশ? না, এটাই তো সবচেয়ে বড় রহস্য। চল তবে আমরা ভিকটিমদের পরিবার ও পরিচিতদের সাথে গিয়ে নিজেরা কথা বলি, যদি কিছু সূত্র পাওয়া যায়। কিন্তু তার আগে ওদের ঠিকানাটা জোগাড় করতে হবে, বুঝলি? শোন, আমি একবার এখন থানায় যাই, তুই বাড়িতে চলে যা। আমি ঠিকানাটা জোগাড় করতে পারলেই কল করবো, তুই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবি। দীপ আর তিথি চায়ের দাম মিটিয়ে আলাদা হলো। দুজনেই একটা বিষয়ে একমত, এই রহস্যের সমাধান তাদের করতেই হবে। রাত তখন 9টা। শহরের অধিকাংশ মানুষ তখন ঘরে ঢুকে গেছে। মিসিং কেসের পর পুলিশের টহল কিছুটা জোরদার করা হয়েছে। কিছু চেকপোস্ট বসানো হয়েছে শহরের বিভিন্ন স্থানে। তেমনই এক চেকপোস্টে কয়েকজন পুলিশ দাঁড়িয়েছিল। রাতের অন্ধকারে হাইওয়ের দিক থেকে একটা ইঞ্জিন চালিত অটো দ্রুত এগিয়ে আসছিল। পুলিশের চোখ প্রথমেই পড়ল অটোর নাম্বার প্লেটের দিকে। সেটা নেই। ধরো এই অটোটাকে দাঁড় করাও। সাইরেন আর হাত তোলার সিগন্যালে অটোটাকে থামানোর চেষ্টা করা হলো। অটো থামল না, বরং স্পিড বেড়ে গেল। পুলিশ ধাওয়া করল, কিন্তু কিছু দূর যেতেই অটো থেকে মুখে গামছা বাঁধা একজন লাফ দিয়ে নেমে দৌড় দিল। অন্ধকারে ঝোপঝাড়ের দিকে সে দৌড়তে শুরু করলো। এই ধরো লোকটাকে, ধরো, পালাচ্ছে, ধাওয়া করো। পুলিশ তো ছুটলো পিছু পিছু, কিন্তু লোকটা অবিশ্বাস্য দ্রুত গতিতে দৌড়তে শুরু করলো। দৌড়তে একটা ব্রিজের কাছে এসে ঝাঁপ দিল নিচের নদীতে। নদীতে তখন বেশ স্রোত। পুলিশ ব্রিজের উপর থেকে তাকিয়ে দেখল অন্ধকার জলে লোকটা মিলিয়ে গেছে, আর কিছু করার নেই। পুলিশ ফিরে এলো অটোর কাছে। ভিতরটা দেখতে হবে। অটোর পেছনে বাঁশের চাটাই করা আর পলিথিনে মোড়ানো লম্বা কিছু একটা। পুলিশ অবৈধ মালপত্র ভেবে সে পলিথিন আর চাটাইটা খুলতেই রক্ত জল হয়ে গেল সবার। মালপত্র না, একটা লাশ। লাশটার পুরো শরীর সাদা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, যেন কেউ শরীরের প্রতিটা ফোঁটা রক্ত চুষে নিয়েছে। আধ বোঝা চোখ, মুখটা হা হয়ে আছে, যেন শেষ মুহূর্তে চিৎকার করতে চেয়েছিল কিন্তু পারেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বুক থেকে পেট অবধি দড়ি দিয়ে সেলাই করা। অদক্ষ হাতের সেলাই, জায়গায় জায়গায় ফাঁক হয়ে আছে, আর সেই ফাঁক দিয়ে নারী ভুঁড়ি উঁকি দিচ্ছে। ওয়্যারলেসে খবর গেল, দারোগাবাবু রণজিতের নির্দেশে লাশ নিয়ে আসা হলো হাসপাতাল মর্গে। হাসপাতালে তখন কমল, নিতাইয়ের অ্যাসিস্ট্যান্ট, কাজ শেষ করে সব গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। দারোগাবাবু আসায় সে বিরক্ত হলো, বলল, বলি মরার কি আর টাইম পেল না গো? দেখো আমি সবে বাড়ি যাব, আমি বাড়িতে বউ না খেয়ে বসে আছি যে। আরে হ্যাঁ, সে তো যাবি, আগে লাস্টে একটু উল্টো পাল্টা দেখা আমায়। এখন পারবো না বাবু, এখন ছেড়ে দিন, যা করার কাল হবে বাবু, ছেড়ে দিন এখন। শালা নিতাইয়ের অ্যাসিস্ট্যান্ট তুই, তোরা কিভাবে খুশি হোস সে আমার জানা আছে। এই নে টাকাটা নে, পুড়িয়া খাবি। চল এখন লাশটা ঠিকঠাক করে দেখা দেখি। এসবের আর কি দরকার ছিল বাবু? দাঁড়ান এখনই করছি। এ পুলিশ ভাই, হ্যাঁ পুলিশ ভাই, আসেন একটু লাশটা ধরেন দেখি, ধরেন। বাবা, কমল দুজন কনস্টেবলের সাহায্যে লাশটা মর্গের টেবিলে তুলল। পলিথিনের আবরণ সরাতেই কমল সহ উপস্থিত সবাই হতভম্ব। এ তো নুরা ফকির, সেই নুরা ফকির যে কিছুদিন আগে ফুটপাথে খিঁচুনি হয়ে পড়ে গিয়েছিল, তারপর হঠাৎ উঠে দৌড়ে পালিয়ে গিয়েছিল, আর এখন সে মর্গের টেবিলে।
শরীরে এক ফোঁটা রক্ত নেই, বুক থেকে পেট সেলাই করা, আর সেই সেলাইয়ের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি বেরোনোর উপক্রম। কমল বলল, বাবু এর লাশের কাটাকুটি তো সব শেষ, আমি আর নতুন করে কি কাটবো একে? দেখেন কোনো হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হয়তো এটাকে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছিল, আর রাস্তায় আপনাদের দেখে ও ভয় পালিয়ে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে, কিন্তু অটো ড্রাইভারটা পালানোর তো কোনো কারণ নেই। তুই এটাকে নতুন করে ঘেটে দেখ কমল। ঠিক আছে বাবু, আমি দেখতেছি। আপনি কাল সকাল সকাল একবার আসেন, আমি আপনাকে জানিয়ে দেবো। দারোগাবাবু এই বলে চলে গেলেন। কমলকে বললেন কাল সকালের মধ্যে রিপোর্ট দিতে। কমল একা মর্গে লাশটার দিকে তাকিয়ে আছে, কিন্তু কমলের মাথায় তখন অন্য চিন্তা, নেশা। কমল পকেট থেকে হেরোইন বের করল, ফয়েল পেপারের উপর রেখে নিচে লাইটারের আগুন ধরাতে গেল, কিন্তু লাইটার জ্বলছে না। গ্যাস আছে, পাথরের স্ফুলিঙ্গ আছে, কিন্তু আগুন ধরছে না। ড্রয়ার থেকে আরো দুটো লাইটার আনলো কমল, কিন্তু এবারও একই কাণ্ড, কোনোটাই জ্বলছে না। একটা লাইটার। কমল বিরক্ত হয়ে লাইটারগুলো ছুঁড়ে মারল, আর ঠিক সেই মুহূর্তেই লাশ রাখা টেবিলটা যেন নড়ে উঠল। কমল হকচকিয়ে ফিরে তাকাল। সে নিতাই ডোমের শিষ্য, মর্গে রাত কাটিয়েছে কতবার। ছোটখাটো জিনিসে ভয় পাওয়ার ছেলেই নয় কমল। তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, হ্যালো, হ্যাঁ তুই একটু হেরোইন খাবি নাকি সালা? কিন্তু তখনই হাসিটা মুখেই জমে গেল। লাশটা, যেটা মৃত, সাদা ফ্যাকাশে, যেটা শরীরে এক ফোঁটা রক্ত নেই, সেটার বন্ধ চোখ দুটো হঠাৎ খুলে গেল। কিন্তু সেই চোখে আর কালো নেই, শুধু সাদা, পুরোটা সাদা, যেন চোখের ভেতরটা কেউ মুছে দিয়েছে। লাশটা তার বিকৃত মুখে বাঁ হাত দিয়ে সজোরে খামচে ধরল কমলের বুকের বাঁ পাশটা। কমল চিৎকার করতে লাগলো, সেই হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু লাশের গায়ে অমানসিক জোর। জামা আর বুকের চামড়া সমেত খামচে ধরেছে, ছাড়া পাওয়া যাচ্ছে না। কমল পাশে পড়ে থাকা হাতুড়িটা তুলে নিল, সজোরে আঘাত করলো লাশের চোখে। আঘাতের চোখটা ছিটকে বেরিয়ে এলো, আর সাথে সাথে ছাড়া পেল কমল। কমল পিছিয়ে গেল, আবার মারতে গেল, কিন্তু দেখে লাশটা ঠিক যেন আগের মতোই নির্জীব, স্থির, যেন কিছুই হয়নি। শুধু একটা চোখ বেরিয়ে এসেছে। সেটুকুই প্রমাণ করে এইমাত্র যা ঘটল সেটা বাস্তব। কমল কাঁপছে, ভয় পেয়েছে কমল। মর্গের ট্যাপে গিয়ে হাত মুখ ধুয়ে সিদ্ধান্ত নিল, যে যাই বলুক আজ আর কোনো কাজ না, এখন সোজা বাড়ি যেতে হবে। মর্গের দরজায় তালা লাগানোর সময় কমল একবার পিছন ফিরে তাকালো। টেবিলের উপর লাশটা যেভাবে আছে, সেই এক চোখ বেরোনো মুখটা যেন হাসছে, অন্ধকারে নিঃশব্দে। কমল তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। স্টেশনের পাশে ভাঙাচোরা একটা কাঠের বেঞ্চে দীপ আর তিথি বসে। সামনে দুটো কাঁচের গ্লাসে ধোয়া ওঠা কড়া লিকার চা। তিথির হাতে তার সেই সব সময় নোটবুক, একটা পাতা খোলা, যেখানে 6 জনের নাম আর তথ্য লেখা। কিরে, এদের ঠিকানাগুলো জোগাড় করতে পারলি? আর বলিস না, ঠিকানা জোগাড় করতে গিয়ে কাল যা ঝক্কি গেল, বাপরে। লোকাল থানার পুরনো সোর্সগুলোকে ধরে তবে পেলাম লাস্ট অব্দি। পকেট থেকে কিছু খসাতেও হয়েছে অবভিয়াসলি। তাহলে এবার যাওয়া যাক নাকি? চ, আমাদের প্রথম গন্তব্য মনোজিতের বাড়ি। চল চল। ঘিঞ্জি গলির একদম শেষ প্রান্তে মনোজিতের বাড়ি। বাড়িটা দেখে মনে হয় বহু বছর। দেয়াল জুড়ে নোনা ধরা কালচে ছোপ, যেন কোনো অদৃশ্য ব্যাধি কামড়ে ধরেছে বাড়িটাকে। লোহার গেটে এমন মরচে ধরেছে যে হাত দিলেই খসে পড়বে। কলিং বেল বাজানোর বেশ কিছুক্ষণ পর দরজা খুললেন এক মাঝবয়সী মহিলা। রুক্ষ চুল, চোখ কোটরে ঢুকে গেছে। বোঝা যায় গত 3 মাস এই মহিলার চোখে ঘুম আসেনি। নমস্কার মাসিমা, আমি একটু এই মনোজিতের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আবার পুলিশ? মনোজিতের কোনো খোঁজ কি পেয়েছেন আপনারা? না না, মানে তাহলে কেন এসেছেন আপনারা?
সব তো বলেছি আমরা। না, আমাদের আর কিচ্ছু বলার নেই। না না মাসিমা, আমরা পুলিশ নই, আমরা সাংবাদিক। আমরা আসলে এই নিখোঁজ হওয়ার পেছনের যে রহস্যটা, এটাই খুঁজে বের করতে চাইছি, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। বিশ্বাস করুন, আমাদের একটু সাহায্য করলে হয়তো মনোজিতেরও কোনো হদিশ মিলতে পারে। মহিলার পাথুরে চোখে এক মুহূর্তের জন্য আশার আলো ঝিলিক দিয়ে উঠল। অনিচ্ছা সত্ত্বেও ভিতরে আসতে দিলেন। ঘরটা অদ্ভুতভাবে ঠান্ডা, আর ঘরের মধ্যে একটা ভ্যাপসা গন্ধ। বসার ঘরের এক কোণে মনোজিতের একটা বড় বাঁধানো ছবি। মাসিমা, আমরা একবার মনোজিতের ঘরটা দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, ওই তো সামনের ঘরটাই ওর। তোমরা যাও, আমি তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। রমাদেবী রান্নাঘরে যেতেই তিথি আর দীপ মনোজিতের ঘরে ঢুকল। ঘরটা ছোট, জানলাগুলো খবরের কাগজ দিয়ে সাদা। বাইরের আলো ভিতরে ঢোকার কোনো পথ নেই। এক কোণে কাঠের চৌকি, অন্যদিকে পড়ার টেবিল। ঘরে একটা গন্ধ, পচা মাংস আর কর্পূরের মিশ্র গন্ধ। পিছন থেকে রমাদেবীর গলা ভেসে এলো, চাপা গলা, যেন নিজের মনেই উনি বলছেন, কোথায় যে গেল আমার ছেলেটা? নিখোঁজ হওয়ার সপ্তাহখানেক আগে থেকেই মনুটা কেমন জানি হয়ে গিয়েছিল, কথা বলা একদম বন্ধ করে দিয়েছিল। দুজনেই চমকে পিছনে তাকাল। রমাদেবী চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছেন। সবাই ড্রয়িং রুমে এসে বসল। রমাদেবী নিজের মনেই বলতে শুরু করলেন, আমার আমার হাসি খুশি ছেলেটা বদলে গেল হঠাৎ। দিন রাত দেখতাম নিজের ঘরের দরজা জানলা বন্ধ করে ও অন্ধকারের মধ্যে মেঝেতে বসে আছে, আলো সহ্য করতে পারতো না। একদিন রাতে ওকে খাবার দিতে গিয়ে দেখি ও ঘরের কোণে দেওয়ালের দিকে মুখ করে বিড়বিড় করছে। আমি পিঠে হাত দিতেই ও এমনভাবে আমার দিকে ঘুরে তাকালো, যেন যেন ওর চোখের মণি দুটো স্থির হয়ে গেছে। মা, ও আমার পিছনে দাঁড়িয়ে আছে, ও আমার পিছনে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা, আপনি কি কাউকে দেখতে পেয়েছিলেন? না না মা, কেউ ছিল না। হঠাৎ দেখি ও পাগলের মতো হাসতে শুরু করলো। এই কয়েকদিন পর থেকে দেখলাম ও শরীরটা মাঝে মাঝে অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছে। মনে হচ্ছিল কেউ যেন ওর ভেতরে ঢুকে ওর হাড়গুলো মটমট করে ভেঙে দিচ্ছে। একদিন মাঝরাতে ওর ঘর থেকে গোঙানির শব্দ শুনে গিয়ে দেখি ও নিজের হাতের আঙুলগুলো কামড়ে রক্ত বের করে ফেলেছে, আর সেই রক্ত দিয়ে দেওয়ালে কি সব হিজিবিজি আঁকছে। জিজ্ঞেস করলে বলতো ওরা আমায় ডাকছে, ওদের খুব খিদে পেয়েছে, ওদের খুব খিদে পেয়েছে, ওদের খুব খিদে পেয়েছে, ওরা ডাকছে। স্ট্রেঞ্জ, আর কিছু লক্ষ্য করেছিলেন? শেষ দিনটায় ওর মুখটা পুরো সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, একদম রক্তহীন। ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের সাথে কথা বলছিল, এবার আমার যাওয়ার সময় হয়েছে। আমি 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 একটু ও ঘরে গেছি চা করতে, আর ফিরে এসে দেখি ঘরটা ফাঁকা। সেই যে গেল, আর সেই যে গেল, আর ফিরল না আমার ছেলেটা, আর ফিরল না। তিথি পুরোটাই রেকর্ড করে নিল। দীপ রমাদেবীকে সান্ত্বনা দিয়ে বলল তারা চেষ্টা করবে। বাড়ি থেকে বেরিয়ে মেইন রোডের দিকে হাঁটতে শুরু করলো দুজনে। দীপ হঠাৎ খেয়াল করলো তিথি হাঁটছে, কিন্তু একটু অন্যরকম। চোখ দুটো খোলা, কিন্তু তিথি কিছু দেখছে না। কি যেন একটা একা একা বিড়বিড় করছে। পাগল হয়ে গেলি নাকি তুই? দেখছিস এরকম স্পিডে মেন রোড দিয়ে গাড়িগুলো চলছে, আরেকটু হলে তো গাড়ি নিচে পড়তি। তিথির ভিতরে তখনও সম্বিত আসেনি। সে যেন কোনো একটা ঘোরের মধ্যে আটকে পড়েছে। দীপ তিথি দুই হাত ধরে একটা ঝাঁকুনি দিল। কি রে? তিথি যেন সম্বিত ফিরে পেল, চোখ দুটো একটু স্বাভাবিক হলো। কি রে, শরীরটা কি খারাপ লাগছে?
না মানে মাথার ঘাটটা কেমন জানি একটু ভার লাগছে। চল তাহলে তোকে বাড়ি ছেড়ে দিই। শোন না, বলছি তিথি, তুই কিন্তু একটু বেশি স্ট্রেস নিয়ে ফেলছিস। এই ট্যাক্সি! শোন, সাবধানে বাড়ি যা, বাড়ি গিয়ে আমাকে ফোন করবি। যাও, ম্যাডামকে নামিয়ে দিও। দুপুর গড়িয়ে বিকেল নামছে। দারোগাবাবু রণজিৎ চ্যাটার্জি থানার চেয়ারে হেলান দিয়ে কপালে হাত দিয়ে বসে আছেন। কাল রাতের সেই লাশটা, নুরা ফকিরের রক্তশূন্য শরীর, সেলাই করা বুক, এগুলো মাথা থেকে বেরোচ্ছে না। কনস্টেবল ধীরাজ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। স্যার স্যার, পোস্টমর্টেম রিপোর্টটা জাস্ট পাঠিয়ে দিল। অবিশ্বাস্য ব্যাপার স্যার, ওই যে বডিটা যে পাওয়া গিয়েছিল সেটা হৃৎপিণ্ডটাই নেই। হৃৎপিণ্ড নেই মানে? হ্যাঁ স্যার, রিপোর্ট বলছে রিবের ঠিক নিচে যে অংশটা, সেখানে নিখুঁত কাটাকাটি করা হয়নি ঠিকই, কিন্তু হার্টটা অদ্ভুতভাবে উধাও। আর শরীরের সব রক্ত বিশ্বাস করুন, মনে হচ্ছে কেউ যেন কোনো পাম্প দিয়ে সবটা শুষে নিয়েছে। দারোগাবাবু চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মাথায় ঘুরছে গত 3 বছর আগের একটা মুখ। ডক্টর অনিমেষ চ্যাটার্জি, এককালের তুখর সার্জন, যার চেম্বারে রোগীর লাইন পড়ত। কিন্তু সেই পালিশ করা মুখের আড়ালে চলত হিউম্যান অর্গান ট্রাফিকিংয়ের কালো সাম্রাজ্য। ধীরাজ, বছর 3 আগে ডক্টর অনিমেষ চ্যাটার্জিকে ধরেছিলাম, মনে আছে? শহরের নামী সার্জন হয়েও টাকার লোভে মানুষের কিডনি, লিভার, হার্ট পাচার করত, মনে পড়ে? হ্যাঁ মনে আছে স্যার, মনে আছে। কিন্তু ও তো ছাড়া পেয়ে গেল। ক্ষমতা আর কারি টাকা থাকলে যা হয় আর কি। কিন্তু ধীরাজ, হার্ট উধাও হওয়াটা কোনো ছিঁচকে চোরের কাজ নয়। অর্গান মার্কেটে একটা সুস্থ হার্টের দাম কত জানিস? কয়েক কোটি। আমার মনে হচ্ছে পুরনো খেলোয়াড় ডক্টর অনিমেষ আবার ময়দানে নেমেছে। টাকার নেশা যার একবার লাগে সে সহজে ছাড়ে না। গাড়িটা বের করতো, একবার ওর হদিশ নিতে হবে। ডক্টর অনিমেষের বাড়ি, বাগানে শুকনো পাতা জমে আছে। কলিং বেল টিপতেই একটা চাকর এসে দারোগাবাবু আর ধীরাজকে ড্রয়িং রুমে বসালো। সেখানেই সোফায় বসে বই পড়ছিলেন ডক্টর অনিমেষ। নীল ড্রেসিং গাউন, চোখে চশমা। পুলিশ দেখেও মুখে কোনো বিকার নেই, বরং একটা মৃদু তাচ্ছিল্যের হাসি। কি ব্যাপার বড়বাবু, আজ হঠাৎ পদ ভুলে আমার ডেরায়? তা এসেছেন যখন, চা কফি কিছু চলবে? থাক, কাজের কথায় আসি। শহরে কিছুদিনে বেশ কিছু মানুষ নিখোঁজ হয়েছে, আর কাল রাতে একটা লাশ পাওয়া গিয়েছে বাইপাস রোডে। লাশটার হার্ট মিসিং, পেট থেকে বুক পর্যন্ত সেলাই করা, ভেতরে হার্ট নেই, ঠিক যেমনটা আপনার পুরনো সিগনেচার স্টাইল ছিল, মনে পড়ে? রণজিৎ বাবু, পুলিশে জেরার জন্য এটা খুব একটা স্মার্ট শুরু হলো না। কিন্তু লাশের ভেতর হার্ট নেই মানেই সেটা আমার কাজ। দুনিয়ায় কি সার্জনের অভাব পড়েছে, নাকি অর্গান পাচারের জন্য শুধু হার্টই লাগে? আপনি খুব ভালো করে জানেন আমি কি বলছি। লাশের রক্ত শুষে নেওয়া, হার্ট গায়েব করা, এসবের পিছনে যে টেকনিক লাগে তা এই শহরে আর কোনো ছিচকে অপরাধী নেই। এবার বলুন তো, কার অর্ডারে হার্টটা বের করেছেন? আপনারা তো আইনের লোক, প্রমাণের কথা বলেন। 3 বছর আগে আপনারা কিছুই প্রমাণ করতে পারেননি। আর এখন আমি একজন অবসরপ্রাপ্ত মানুষ, যে শুধু নিজের বাগানে গাছ লাগায় আর বাড়িতেই টুকটাক প্র্যাকটিস করে। অপরাধের সেই পঙ্কিল জগৎ থেকে আমি অনেক দূরে। আপনার এই সাধু সাজার অভিনয়টা বড্ড পুরনো হয়ে গেছে ডাক্তারবাবু, ওটা ছাড়ুন এবার। অর্গান ট্রাফিকিং এর নেটওয়ার্কটা আপনি ভিতরে ভিতরে এখনো চালান, সেটা আমি জানি। এবার বলুন তো, নিখোঁজ হওয়া এই 6টা মানুষের সাথে আপনার কি কানেকশন আছে? না, কোনো সম্পর্ক নেই। দেখুন রণজিৎ বাবু,
আমি একসময় ভুল করেছি, লোভে পড়েছিলাম, কিন্তু এখন আমি যা করছি তা হয়তো আপনাদের আইনি মাথায় ঢুকবে না। তবে নিখোঁজ মানুষের হার্ট পাচার করার মতো নিম্নরুচির কাজ আমি আর করছি না। আপনি ভুল জায়গায় নক করছেন। না, ভুল কিনা সেটা সময় বলবে। তবে মনে রাখবেন, এবার প্রমাণ পেলে কোনো ক্ষমতা বা টাকা আপনাকে বাঁচাতে পারবে না। আমি নিজে আপনাকে হাতকড়া পরাবো। ঠিক আছে, উঠলাম। তবে মাথায় রাখবেন, আমার নজর কিন্তু আপনার উপর থাকবে। আর এই সময় শহর থেকে কোথাও যাবেন না। যেতে গেলে আমাদের পারমিশন নেবেন। প্রায় ঘন্টাখানেক জেরা চলল, কিন্তু অনিমেষ ধূর্তভাবে সব এড়িয়ে গেলেন। কোনো ক্লু মিলল না। হতাশ হয়ে দারোগাবাবু উঠে দাঁড়ালেন। জিপে ফিরতে ফিরতে ধীরাজ বলল, স্যার স্যার বলছি যে কোনো লাভ কিন্তু হলো না। লোকটা তো পাথর। পাথর নয় ধীরাজ, পাথর নয়। লোকটা কুয়োর ব্যাঙের মতো গর্তে ঢুকে আছে। তবে একটা জিনিস খেয়াল করেছিস? ওর হাতের আঙ্গুলগুলো কাঁপছিল কথা বলার সময়। কিছু তো একটা লুকোচ্ছে। তবে একটা খটকা আছে। কি স্যার? খটকাটা হলো, অটোয় করে লাশটা নিয়ে যাচ্ছিল কোথায়? অনিমেষ তো এত কাঁচা কাজ করার লোক নয়। না না ধীরাজ, এর পিছনে নিশ্চয়ই আরো কোনো গভীর রহস্য আছে, যা আমরা এখনো ধরতে পারছি না, বুঝতে পারছি না। জিপটা ধুলো উড়িয়ে মোড় ঘুরল। দারোগাবাবু ঠিকই বলেছিলেন। তিনি একটা বিশাল হিমশৈলের চূড়া দেখছেন। আসল রহস্যটা এর অনেক গভীরে, অনেক বেশি অন্ধকারে। হাইওয়ে বাইপাসের সেই চেহারা গত কয়েকদিনে ভোজবাজির মতো বদলে গেছে। বাবলুর দোকান, সেই একলা বিচ্ছিন্ন মাছি তাড়ানো দোকানটা, এখন সেখানে তিল ধারণের জায়গা নেই। আগে যেখানে বাবলু আর চম্পা ফাঁকা টুলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতো, এখন সেখানে চম্পার হাতের চিকেন ম্যাগি আর স্পেশাল চায়ের গন্ধে বাতাসটা ম ম করছে। রাস্তার ওপার থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এক বাটি ম্যাগির জন্য। রাত 12টা পর্যন্ত ভিড়, যেন কোনো উৎসব চলছে। লোকমুখে রটে গেছে এই স্বাদ একবার মুখে লাগলে আর ভোলা যায় না। এমনকি বড় বড় ধাবার খাবারও বাবলুর এই সাধারণ দোকানের খাবারের সামনে ফিকে। অথচ ঠিক উল্টো দিকে শাড়ি দিয়ে থাকা সেই পুরনো দোকানগুলো, ওদের অবস্থা শোচনীয়। ঝকঝকে আলো জ্বলছে, কিন্তু কাস্টমার নেই। দোকানদাররা মাছি মারছে আর চোখে দেখছে বাবলুর উপচে পড়া ভিড়। সেদিন রাতে নিজেদের দোকান বন্ধ করে রাস্তার ধারে একটা বেঞ্চে বসে বিড়ি টানছে হারু আর মদন, সাথে আছে বিমল। না রে হারু, ব্যাপারটা স্বাভাবিক নেই। দেখেছিস কাণ্ডটা? আমাদের দিকে তাকাতেও যেন লোকে ভুলে গেছে। বাবলুর দোকানে কি কোনো জাদু টোনা আছে নাকি বলতো? জাদু কিনা জানি না রে ভাই, তবে আমি কালকে লোক পাঠিয়ে 1 ভাঁড় চা আর 1 প্লেট ম্যাগি আনিয়ে খেয়েছিলাম। বললে বিশ্বাস করবি না, ওই স্বাদ আমি জন্মেও পাইনি। চায়ের গন্ধে মাথা ঝিমঝিম করে, আর ম্যাগির স্বাদ, বাবা ওই ম্যাগির স্বাদ জিভ থেকে নামতেই চায় না। এমন নেশা লাগে যেন মনে হয় বারবার খাই বারবার খাই। ভাব, অন্য ব্যাপার মানে? আচ্ছা, ও কি কোনো নেশার জিনিস মেশাচ্ছে নাকি বলতো? নইলে রাত 12টা পর্যন্ত মানুষ পাগল হয়ে লাইন দেয় কেন? ওর রান্নার হাত তো এমন কিছু ভালো ছিল না কোনোদিন। তাহলে হঠাৎ কি এমন হলো? আরে সেটাই তো ভাবছি। আমাদের চম্পা যখন রান্না করে আমি দূর থেকে খেয়াল করেছি, খুব সাবধানে একটা ছোট্ট প্লাস্টিক থেকে কি যেন একটা মেশায়। দোকানের পেছনের জানলাটা দিয়ে যদি একবার উঁকি মারা যেত রে, তবে হয়তো রেসিপিটা ধরা পড়তো। ওসব জানলা টানলা দিয়ে উকি টুকি মেরে লাভ নেই হারু। শালা ধরা পড়লে জুতোর বাড়ি খেতে হবে। বাবলু এখন অনেক উঁচুতে উঠছে। আমার তো মনে হয় একদিন রাত বিরেতেও দোকানের তালাটা ভেঙে একবার ভিতরে ঢোকা দরকার। বলিস কি মদন? এরে আমরা কি চোর নাকি? তালা টালা ভাঙাটা কি ঠিক হবে? পুলিশি ঝামেলা হলে তো ব্যবসা লাটে উঠবে। আরে চোর কে বলেছে? আমরা কি ওর ক্যাশ বাক্স থেকে টাকা সরাবো নাকি? আমরা শুধু দেখতে যাই কোন ব্র্যান্ডের দুধ ব্যবহার করে আর ম্যাগিতে কি মেশায়।
আমাদের ব্যবসা তো একদম লাটে উঠতে বসেছে রে ভাই। সালা পেট চললে তবে তো নীতি কথা। তো কাজটা খুব বিপজ্জনক হবে না রে? বাবলু তো দোকানের পিছনেই থাকে, একটু আওয়াজ হলে ধরা পড়ে যাবে কিন্তু। সালা ঝুঁকি না নিলে কি আর জান বাঁচবে? আমি ঠিক করেছি কাল রাতেই আমি কাজটা সারবো। বাবলুর দোকানের তালাটা খুব একটা মজবুত নয়, ভিতরে ঢুকে ওর ফ্রিজ আর মশলার তাকগুলো তন্ন তন্ন করে খুঁজবো। তোরা থাকলে থাক, নয়তো আমি একাই যাব। ওই সিক্রেট মশলাটার রহস্য আমাদের জানতেই হবে। কিসের এমন স্বাদ যে আমাদের সাজানো দোকানগুলো একেবারে শ্মশান হয়ে গেল। রাতের অন্ধকার নেমে আসে। মদনের চোখে একটা অদ্ভুত জেদ। মদন ঠিক করেছে যে বাবলুর দোকানে এত লোক হওয়ার পিছনে যে আসল রহস্যটা, সেটা সে খুঁজে বার করবেই। রাতটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। ঘড়িতে তখন প্রায় 2টো। বাইরে কুকুরের হালকা ডাক ছাড়া আর মাঝে মাঝে হাওয়া বইবার শব্দ ছাড়া পুরো বাড়িটা যেন মৃতের মতো চুপচাপ। নিতাই নিজের ঘরে অঘরে ঘুমোচ্ছে। হঠাৎ করে খচখচ করে একটা শব্দ পেল নিতাই। এই শব্দটা কোনো মানুষের নয়, কিছু একটা যেন হাড় ভেঙে চিবোচ্ছে। নিতাই উঠে বসে। একবার ভাবে হয়তো জয়ের আত্মা। কি রে জয়, তুই এলি নাকি? কিন্তু কোনো উত্তর আসে না। জয়ের আত্মা এলে কর্কশ কণ্ঠে কষ্ট কষ্ট বলে তার অস্তিত্ব জানান দেয়, কিন্তু এখন সেই খচখচ আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ পাচ্ছে না নিতাই। মিঠি, মিঠি, তুই জেগে আছিস? কোনো উত্তর নেই, শুধু সেই শব্দটা আরো জোরে হচ্ছে। নিতাই ধীরে ধীরে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। তার বুকের ভেতর ধুকপুকটা এত জোরে হচ্ছিল যেন বাইরে থেকেও শোনা যায়। রান্নাঘরের দরজাটা একটু খোলা। নিতাই ঠেলে খুলতেই যা দেখল সেটা কোনো বাবার দেখা উচিত নয়। মিঠি মাটিতে বসে আছে, তার সামনে একটা মরা ইঁদুর, অর্ধেক খাওয়া হাড় বেরিয়ে আছে, আর মিঠি সেটার মাথাটা মুখে পুড়ে চিবোচ্ছে। মিঠি, তুই কি খাচ্ছিস? মিঠি থামে না, সে ধীরে ধীরে মুখ তোলে, আর দাঁতের ফাঁকে ইঁদুরের চামড়া আটকে ঠোঁট বেয়ে কালো রক্ত পড়ছে। খিদে পেয়েছে বাবা, অনেক দিন কিছু খাইনি তো। কি বলছিস? কি পাগল হয়ে গেছিস? ফেলে দে এটা, ফেলে দে। নিতাই দৌড়ে গিয়ে ইঁদুরটা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু মিঠি হঠাৎ এমন ভাবে তার হাতটা চেপে ধরে যেটা একটা বাচ্চা মেয়ের শক্তি তো নয়। ছাড়, ছাড়। ওটা আমার খাবার ছিল, কেন নষ্ট করলি? তারপর মিঠি নিজের চিপটা বের করে নিজের দাঁতের ফাঁকে আটকে থাকা মাংস ধীরে ধীরে চেটে খেতে থাকে। নিতাই পিছিয়ে যায়। তুই তুই আমার মেয়ে না? তুই কে? কে তুই? মিঠি চুপ করে যায়। তার চোখ দুটো একদম সাদা। রান্নাঘরের সব থালা বাটি একসাথে কাঁপতে শুরু করে। রান্নাঘরের আলো ঘন ঘন জ্বলছে আর নিভছে। মিঠি একটু একটু করে নিতাইয়ের কাছে চলে আসে, কিন্তু সে হাঁটছে না, সে মাটির উপর হেঁচড়ে হেঁচড়ে এগোচ্ছে। কে 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 তুই? হ্যাঁ, বল বল, কে তুই? কোনো উত্তর আসে না। হঠাৎ করে মিঠি নিজের মাথার সামনের দিকের কিছু চুল নিয়ে সজোরে টান দিয়ে সেটা ছিঁড়ে ফেলে। একসাথে একই জায়গার চুল অতটা জোরে টান দেয় মাথার সামনের দিকের কিছুটা চামড়া ছিঁড়ে সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। সে রক্ত নাকের পাশ দিয়ে গড়িয়ে তার মুখের কাছে আসতেই মিঠি সেটা চিটে পুটে খেতে শুরু করে। মারে মারে, কেন এমন করছিস মা? শান্ত হয়ে বস মা, বল। শান্ত হয়ে কি হয়েছে বল, বল না মা, কি হয়েছে বল আমায়, বল। খিদে পেয়েছে, খিদে খিদে খিদে, রক্তের খিদে। এই বলতে বলতে মিঠি
যখন আরেকবার চুল ধরতে গেছে, নিতাই তার কাছে এগিয়ে যায় বাধা দিতে। আর মিঠি এতে প্রচন্ড রেগে গিয়ে নিতাইকে জোরে একটা ধাক্কা দেয়। মিঠির গায়ে যেন অসুরের মতো শক্তি, এতটাই জোরে নিতাইকে ধাক্কা দেয় যে নিতাই প্রচন্ড জোরে দেয়ালে ধাক্কা খায়। আর মিঠি দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। নিতাই ব্যথায় লুটিয়ে পড়ে, দেয়ালের সাথে আঘাত পেয়ে মাথা থেকে রক্ত পড়তে থাকে। নিতাই কোনো মতে উঠে দাঁড়িয়ে মেয়ের পিছনে ছুটতে থাকে আর পেছন পেছন ডাকতে থাকে মিঠিকে, কিন্তু শেষ পর্যন্ত আর পারে না। হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ে এবং মিঠি তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। ঠিক সেই সময় তিথির বাড়িতে পুরো বাড়িটা নিস্তব্ধ। তিথির মা হঠাৎ করে ঘুম থেকে উঠে যায় ঠক ঠক একটা শব্দে। শব্দটা বড় অদ্ভুত, যেন কাঠের উপর বা দেয়ালের উপর কিছু একটা বারবার আঘাত করছে। তিথি, কি করছিস মা? দরজাটা একটু খোল তো। কোনো উত্তর নেই, শুধু শব্দটা আবার। এইবার তিথির মা বুঝতে পারে শব্দটা আসছে তিথির ঘর থেকে। সে ধীরে ধীরে ওঠে, দরজার সামনে এসে দাঁড়ায়। কি করছিস তিথি? দরজাটা খোল তো। তিথির মা ভয় পেয়ে যায়। সে ধীরে ধীরে দরজায় চাপ দেয়। ঘরের ভেতরটা একদম অন্ধকার, শুধু জানলার ফাঁক দিয়ে একটু চাঁদের আলো ঢুকছে। আর সেই আলো এসে দেখে তিথি দেয়ালের সামনে দাঁড়িয়ে। তিথি তার কপাল দিয়ে দেয়ালে ধাক্কা মারছে। তিথির মা সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে ঘরের আলো জ্বালায়। আলো জ্বলে উঠতেই বাল্বটা কেটে যায়। তিথির মা চিৎকার করে বলে, তিথি, তিথি, কি করছিস মা? কিন্তু তিথি থামে না, আরো জোরে নিজের মাথা দেয়ালে ঠুকতে শুরু করে। তার কপাল ফেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে, কিন্তু তিথির মুখে কোনো ব্যথার অভিব্যক্তি নেই। তিথির মা দৌড়ে গিয়ে তাকে টেনে ধরে। পাগল হয়ে গেছিস নাকি? তিথি, তিথি থাম। ধীরে ধীরে থামে তিথি, তারপর মাথাটাকে ধীরে মায়ের দিকে ঘোরায়। মায়ের দিকে তাকায়। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির, কপালটা ফেটে গিয়ে মুখ বেয়ে রক্ত পড়ছে। ওরা বেরোতে পারছে না। কে কে বেরোতে পারছে না? ওরা বেরোতে পারছে না। কে বেরোতে পারছে না মা? বল বল না, কে বেরোতে পারছে না? কি বলছিস? তিথি কোনো উত্তর দেয় না। হঠাৎ করে নিজের কপালের ক্ষতটা আঙুল দিয়ে চেপে ধরে জোরে একটা চাপ দেয় অস্বাভাবিকভাবে। কপালের ফাটা জায়গাটা আরো খুলে যায়। তিথি, 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 এরম করিস না মা, এরম করিস না মা। দরজা খুলছি। এই বলে তিথি নিজের মাথাটা আবার দেয়ালে ঠুকতে থাকে। তিথি মাথাকে আটকাতে যায়, কিন্তু তিথি মায়ের দিকে তাকিয়ে একবার হাসে, একটা অদ্ভুত বিকৃত হাসি। আর পরের মুহূর্তেই নিজের কপালটা দেয়ালে এমন জোরে আঘাত করে চারিপাশে রক্ত ছিটকে পড়ে। তিথির মার গায়ে রক্ত ছিটকে এসে লাগে। এসব দেখে তিথির মা পাগলের মতো চিৎকার করে ওঠে, থাম, কি হয়েছে তোর মা? থাম না, থাম। এই বলে তিথির মা জোরে একটা তিথিকে চড় দেয়। তিথি যেন একটু শান্ত হয়, পুরো মুখ তখন রক্তে লাল। ওরা আমাকে ডাকছে, আমাকে যেতে হবে মা, এখনই যেতে হবে। ওরা ওরা ডাকছে। যাবি মা এত রাতে? আর কি ডাকছে? সত্যি করে বল তো, দীপের সাথে কি ঝগড়া করেছিস? কিছু হয়েছে? কে দীপ? কিসের দীপ? এই বলতে বলতে তিথি মেঝাতে পড়ে যায়। কাঁপতে থাকে তিথি, হিস্টেরিয়া রোগীর মতো মেঝাতে কাঁপতে কাঁপতে হাত পা ছুটতে থাকে মাটিতে। তিথির মা কিংকর্তব্য বিমূঢ় হয়ে কাঁদতে কাঁদতে মেয়েকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে। ধীরে ধীরে তিথি জ্ঞান হারায়। তিথির মা সঙ্গে সঙ্গে দীপকে ফোন করে, পুরোটা খুলে বলে। দীপ শুনে রওনা দেয় তিথির বাড়ির দিকে। দীপ এসে তিথির এই অবস্থা দেখে নিজেই দুর্বল হয়ে পড়ে। তিথির মা কাঁদতে কাঁদতে বলে, বাবা, বাবা, তোমার সাথে তিথির কিছু হয়েছে নাকি গো?
না তো মাসিমা, মানে ওর শরীরটা খারাপ লাগছিল বলে আমি গাড়িতে তুলে দিলাম। তারপর থেকে তো অনেকবার ফোনে ট্রাই করে চলছি, ও তো ফোনই রিসিভ করছে না। বাড়িতে এসেও খাবারও খাইনি, আমি খেতে বলায় বললো বাইরে থেকে খেয়ে এসেছে। আমিও ঘুমিয়ে পড়লাম। তারপর কি থেকে কি হয়ে গেল। ওকে এক্ষুনি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো বাবা। এখানে আসার আগেই দীপ অ্যাম্বুলেন্সে কল করেছিল। দীপ আসার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সও এসে গেল। দীপ এবং তিথির মা ওকে নিয়ে গেল হাসপাতালে। হাসপাতালে তিথির কপালে 8টা সেলাই দেওয়া হলো, স্যালাইন চলল, সেই সাথে ওষুধ। তিথির তখনও জ্ঞান ফেরেনি। তিথিকে হাসপাতালের কেবিনে দেওয়া হলো। কেবিন রুমেই তিথির বেডের পাশে দীপ এবং তিথির মা অপেক্ষা করতে থাকে তিথির জ্ঞান ফেরার। মেয়েটা বারবার বলছে কেউ নাকি ওকে ডাকছে। কি যে হলো মেয়েটার, কোনো খারাপ কিছু ভর করেছে কিনা কে জানে। আরে মাসিমা, আপনি কি ভাবছেন এসব আধুনিক যুগে? শরীরটা হয়তো খারাপ হয়েছে, ঠিক হয়ে যাবে, বুঝলেন সব। এইসব কথা হতে হতেই ভোরের আলো ফুটতে শুরু করেছে। তিথির তখনও জ্ঞান আসেনি। দীর্ঘক্ষণের ধকলে তিথির মা এবং দীপ দুজনেই তখন ক্লান্ত। একসময় তাদের চোখ লেগে আসলো। চোখ বন্ধ করে কখন যে তারা ঘুমিয়ে পড়ল বুঝতে পারল না। তাদের ঘুম ভাঙল নার্সের ডাকে। এই যে শুনছেন, আরে আপনাদের রোগী কোথায়? হ্যাঁ, কি তিথি টয়লেটে গেছে নাকি? কই না তো, খেয়াল করিনি, একটু চোখ লেগে এসেছিল। কি লোক রে বাবা, এমন রোগীর লোক তো আগে দেখিনি আমি। তা বলছি রোগী কোথায়? কই বাথরুমে তো নেই। কোথায় গেল মেয়েটা? সে আমি কি করে বলবো? আমি তো সকালের ওষুধ দিতে এলাম, এসে দেখি আপনারা বেঘরে ঘুমোচ্ছেন। পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও তিথিকে পাওয়া গেল না। শেষে সিসিটিভি ক্যামেরায় দেখা হলো হাসপাতালের সামনের লম্বা ফ্লোরের ক্যামেরা এবং প্রধান ফটকের সিসি ক্যামেরায় দেখা গেল তিথি পাগলের মতো দৌড়চ্ছে আর পিছন দিকে ভয়ে ভয়ে ঘুরে তাকাচ্ছে, যেন তিথির পিছনে ভয়ঙ্কর কিছু একটা তাড়া করেছে। তিথির বাড়িতে খোঁজ করা হলো, কিন্তু তিথিকে পাওয়া গেল না। সকাল 7:30। মর্গের দরজার সামনে বেঞ্চে বসে আছে নিতাই, মাথায় সাদা ব্যান্ডেজ। সেটা ভেদ করে রক্ত বাইরে আসার চেষ্টা করছে। গত রাতের পর নিতাই মিঠিকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। মাথার পিছন থেকে রক্ত পড়া বন্ধই হচ্ছিল না। শেষে কমলকে ফোন করে ডেকে নিয়ে হাসপাতালে এসেছে। ব্যান্ডেজ হয়েছে, সেলাই লাগেনি, তবে ক্ষত গভীর। এখন কমল গেছে ওষুধ আনতে। নিতাই একা বসে আছে মর্গের সামনে, চোখ দুটো লাল। কান্নায় নাকি ঘুমে নাকি মদে বোঝা যাচ্ছে না। কমল ফিরে এলো, হাতে খাবার আর ওষুধ। ওস্তাদ, কিছু খেয়ে জলদি ওষুধটা খেয়ে নেন দেখি, আপনি আরাম পাবেন। নেন, খেয়ে নেন একটু দেখি। একে না পাওয়া পর্যন্ত কোনো খাবার আমার গলা দিয়ে নামবে না রে। তুই তো জানিস এই পৃথিবীতে তুই আর ওই মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। ওস্তাদ চলেন, ওষুধটা খেয়ে আমরা থানায় যাই দুজনে। একটু আরাম পেলে তবেই তো আমরা দুজনে খুঁজতে পারবো, বলেন। দেখবেন বোনকে ঠিক পেয়ে যাব। আপনি এত ভেঙে পড়লে আমিও তো দুর্বল হয়ে যাব ওস্তাদ। নিতাই অনেকটাই ভেঙে পড়েছে। কমল ওষুধ খাইয়ে দিল। সে জানে ওস্তাদের জীবনটা কেমন ছিল। ছোটবেলায় মাকে হারিয়েছে বাবার নির্যাতনে, দিদি রুবিকে হারিয়েছে, অথচ খনিরা ছাড়া পেয়ে গেছে। সাথী নামের একটা মেয়েকে ভালোবাসতো, ওকেও হারিয়েছে। মেয়েটা আত্মহত্যা করেছিল। নিতাইকে ওর পরিবার মেনে নেয়নি, তাই অপঘাতে মৃত্যু হওয়া মেয়েটিকেও নিতাই কেটেছে। কালুডোমকে হারিয়েছে, যে কালুডোম ওস্তাদকে মানুষ করেছে, কাজ শিখিয়েছে। আর এখন একমাত্র মিঠি, সেই মেয়ে যাকে এতিমখানা থেকে এনে নিজের মেয়ে বানিয়েছে, যে বাবা ডাকে। আর সেই একটা শব্দেই নিতাইয়ের 50 বছরের কষ্ট মুছে যায়। আরে ও ওস্তাদ, আপনাকে সেই কখন থেকে ডাকছি, একবার চোখ খুলছেন আর খালি বন্ধ করছেন। আর কেঁদে কেঁদে তো চোখটা একেবারে লাল করে ফেলেছেন দেখছি। না না,
চোখটা একটু লেগে এসেছিল মনে হয়। আচ্ছা কমল, কোন ওস্তাদ? হ্যাঁ রে, আমার মেয়েকে খুঁজে পাবো তোরে? তোর থেকে আমি কোনোদিন কোনো গুরুদক্ষিণা চাইনি। আমার গুরুদক্ষিণা দিবি? আমার মেয়েকে খুঁজে দিবি কমল? আমার মেয়েটাকে খুঁজে দিবি কমল? কমল, আমার মেয়েটাকে খুঁজে দিবি, আমার মেয়েটাকে। এই বলে নিতাই কান্নায় ভেঙে পড়ে। কমল শান্ত করার চেষ্টা করে। ঠিক খুঁজে পাবেন ওস্তাদ। আপনি আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন ওস্তাদ। ঠিক দেখবেন আমরা বোনকে খুঁজে পেয়েছি, ঠিক পেয়েছি। চল চল এবার থানার দিকে যাওয়া যাক। হ্যাঁ ওস্তাদ, চলেন চলে। কমল নিতাইকে শান্ত করে তাকে নিয়ে থানার দিকে রওনা হয়। যাওয়ার পথে কমল নিতাইকে গত রাতের নিজের অভিজ্ঞতা খুলে বলল। মর্গে নুরা ফকিরের লাশের চোখ খোলা, সাদা চোখ, বুকে খামচে ধরা, সব শুনে নিতাই আরো বিচলিত হলো। হ্যাঁ রে কমল, আমার মিঠি ঠিক আছে বল? কি রে, ঠিক আছে তো? হ্যাঁ, তোর কথা শুনে আর কালকে রাতে ঘটা মেয়েটার ওই অদ্ভুত ঘটনা দুটো মিলিয়ে আমার ভেতরটা যেন কেমন খাকা করছে রে। হ্যাঁ, আমার মিঠি ঠিক আছে বল? এত ভাববেন না ওস্তাদ, ঠিক আছে। চলেন না থানার ভেতরে ঢুকি। দারোগা বাবু হয়তো এসে গেছেন, আর দারোগা বাবু তো আপনাকে খুব ভালোবাসেন, উনি ঠিক একটা কিছু ব্যবস্থা করবেন, দেখেন। চলেন। থানায় ঢুকে জানা গেল দারোগা বাবুর আসতে আরো ঘন্টা খানেক লাগবে। নিতাই আর কমল বাইরের বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলো। নিতাই একটু চোখ বুঝল, ক্লান্তিতে নাকি ব্যথায় জানেন না। আর চোখ বুঝতেই ভেসে উঠল মিঠির মুখ, সেই হাসি মুখ যেটা গত রাতে ইঁদুরের রক্তে ভেজা ছিল। বাইপাসের ধারে সকাল শুরু হয়েছে অন্যরকম ভাবে। বাবলুর দোকানের উল্টো পাশে হারু আর বিমল দোকান খুলেছে, কিন্তু মদন দোকান খোলেনি। হারু ঝাড় দিতে দিতে বলল, কিরে বিমল, আজও মদনটা দোকান খোলেনি দেখছি। ও কি সত্যি সত্যি বাবলুর দোকানে চুরি করতে গেছিল নাকি? ও করবে চুরি? সালা নিজেই একটা ভিতুর ডিম। দেখ, হয়তো গতকাল মাল একটু বেশি খেয়ে ঘুম থেকে উঠতে পারেনি। এই কথা চলতে চলতেই মদনের বউ এসে উপস্থিত, চোখে মুখে চিন্তা। হ্যাঁ গো বিমলদা, তুমি কি মদনকে দেখেছো? গতকাল রাতে তো বাড়ি ফিরলো না। আমি ভেবেছি তোমাদের সাথে হয়তো আছে। তোমরা তো মাঝে মাঝেই আসর বসাও একসাথে। না তো বৌদি, গতকাল তো আমরা একসাথেই ছিলাম রাত 1টা অবধি। তারপর তো বাড়িতে কাজ আছে বলে চলে গেল। কিন্তু ও তো আসেনি বিমলদা, কোথায় গেল তবে? এই রে, তুমি বরং একটু কাছের আত্মীয়দের কাছ থেকে একবার খবর নাও, বুঝলে? আর আমাদের এখানে যদি আসে আমরা বলে দেবো যে তোমার সাথে যেন বাড়িতে গিয়ে আগে দেখা করে। ঠিক আছে দাদা। হারু আর বিমল চুপ করে তাকিয়ে রইল একে অপরের দিকে। মদনের বউ চলে যাওয়ার পর হারু বলল, এ ব্যাপারটা কি বলতো? মদন কি সত্যি সত্যি চুরি করতে গেছিল নাকি বাবলুর দোকানে? তোর সত্যি সত্যি যদি চুরি করতো তাহলে তো এতক্ষণে চলে আসতো। আর ধরা পড়লে তো বাবলু নিজেই বেঁধে রেখে এতক্ষণে হই হট্টগোল শুরু করে দিত। দেখ বাবলু তো দোকান খুলেছে, ওই যে ওর বউ ঝাড়ু দিচ্ছে। চল তো একবার ওর দোকানে 2 কাপ চা খেয়ে আসি, দেখি তো অস্বাভাবিক কিছু পাই কিনা। হ্যাঁ, তা ঠিক বলেছ, চলো। দুজনে রাস্তা পার করে বাবলুর দোকানে গেল। বাবলু তখন চুলায় দুধ গরম করছে। কি রে বাবলু, এই নে দুজনকে 2টো চা খাওয়া তো। নিজের বানানো চা খেতে খেতে অরুচি এসে গেছে। আরে বসো দাদা, চাই তো, সম্পত্তি তো আর চাওনি। হ্যাঁ, বসো। বাবা, আজকাল তো তোর যা কেনা বেচা বেড়েছে, আমরা তো কিছুদিন পর না খেতে পেয়ে মারা যাবো রে। দিনটা তোর মাছি বসে বসে। আরে কি যে বলো দাদা, সব উপরওয়ালার ইচ্ছা, তোমাদের আশীর্বাদ। বলছি, মদনকে দেখেছিস কোথাও ভাই? এখনো দোকান খুললো না যে? কথাটা বলার সাথে সাথেই বাবলু যেন খানিকটা থমকে গেল। 1 সেকেন্ড, তারপর
সামলে নিল নিজেকে। কই না তো, দেখিনি। দোকান খোলেনি নাকি? আরে না, খোলেনি। ওর বউ এসে বলল বাড়িও নাকি ফেরেনি। বাবলু মাটির ভাঁড়ে 2 কাপ চা দিল। দেখো, হয়তো নেশা করে কোনো ঠেকেই পড়ে আছে। এই না দাদা, চা। হবে হয়তো। ওর তো আবার বাংলাটা না খেলে ঠিক শান্তি হয় না। তবে উফ, কি চা বানিয়েছিস রে ভাই! তোর হাতের চায়ের ভক্ত হয়ে গেলাম রে। হ্যাঁ হ্যাঁ রে ভাই, সত্যি মারাত্মক চাটা বানাস তুই। তা তোর ছেলে এখন কেমন আছে রে? শুনলাম তোর ছেলের নাকি কি সব রোগ টোগ ধরা পড়েছে। হ্যাঁ দাদা, হার্টে ছিদ্র, চিকিৎসা চলছে। আহারে বাচ্চা মানুষ। তা তুই চিকিৎসাটা করা ঠিক করে, এ কোনো দরকার হলে কিন্তু আমাদের বলিস। হারু আর বিমল চায়ে চুমুক দিতে দিতে বাবলুর দোকানের এদিক ওদিকটা দেখছিল, কিন্তু অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। কই, তেমন তো কিছু পেলাম না রে। মদন মনে হয় কোনো ঠেকেই পড়ে আছে। হবে হয়তো, কিন্তু তুই কি বাবলুর দিকে তাকিয়েছিলি? মদনের কথা জিজ্ঞেস করতে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। তেমন তো মনে হয়নি। হয়তো আমাদের মতোই ও চিন্তা করছে মদনকে নিয়ে। ঠিক আছে, বাদ দে বরং। আজকের দিনটা অপেক্ষা করা হোক। মদন নিশ্চয়ই সন্ধ্যায় দোকান খুলবে। ওদিকে থানায় অবশেষে দারোগাবাবু এলেন। আরে গরিবের ঘরে হাতির পদধূলি, নিতাই যে অবশেষে এলি। হ্যাঁ, কতবার তোকে স্মরণ করলাম, কনস্টেবলকে দিয়ে ডেকেও পাঠালাম, কিন্তু এলি না। তা চোট পেলি কি করে? তা তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? এক নিঃশ্বাসে দারোগাবাবু কথাগুলো বলে গেলেন। নিতাই উঠে তড়ি ঘড়ি দারোগাবাবুর পা দুটো জড়িয়ে ধরে বলল, আর মেয়েকে বাঁচান বাবু, আর মেয়েকে বাঁচান, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আরে ছাড় নিতাই, কি হয়েছে খুলে বল আমায়। আমার মেয়েকে বাঁচান। আরে ওট ওট ওট, দেখি কি হয়েছে সব বলতো আমায়। আয় ঘরে আয়। নিতাই আর কমল ঢুকলো দারোগাবাবুর ঘরে। দারোগাবাবু ঘরে গিয়ে বসলো। নিতাই ও কমল চেয়ারে বসলো। দারোগাবাবু চেয়ারে বসতে না বসতেই ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই, এসপি অংশুমান ভট্টাচার্য স্পিকিং। ইয়ে স্যার, জয় হিন্দ স্যার। জয় হিন্দ। কি ব্যাপার, কি চলছে তোমার এলাকায়? একের পর এক অর্গান ট্রাফিকিং হচ্ছে, আর তোমরা কি ঘাস কাটছো? নো স্যার, নো স্যার, আমরা তো জোর তদন্ত করছি। এর আগেও ভালো কাজ করেছো তুমি, তোমার বদলিটাও ঠেকালাম আমি। এখন তোমার জন্য যদি উপর থেকে আমাকে কথা শুনতে হয়, তবে কিন্তু আমি তোমায় ছেড়ে কথা বলবো না। তিথি নামে এক সাংবাদিক নিখোঁজ হয়েছে হাসপাতাল থেকে। এটাকে একটু গুরুত্ব সহকারে দেখো। একে একে অনেকে নিখোঁজ হচ্ছে, আর তাদের অর্গান পাচার হয়ে শুধু ডেড বডি উদ্ধার হচ্ছে। কি করছো কি তোমরা? আমাকে কিছুদিন সময় দিন স্যার, নিরাশ করবো না আপনাকে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, 15 দিন সময় দিলাম, নয়তো তোমার সিনিয়র কাউকে তোমার থানায় পাঠাবো, আর তোমায় বদলি করব জঙ্গলে। মাথায় থাকে জানো? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, শিওর স্যার, শিওর স্যার। হ্যাঁ। ফোন রেখে দারোগাবাবু এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিলেন। দেখলি তো নিতাই, ফোনের উপর থেকে। দর্শক, পরবর্তী পার্ট শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।